ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস লিখব। ইলেকট্রন বিন্যাস লেখা শেখাটা খুবই জরুরি, কারণ ইলেকট্রন বিন্যাস না জানলে ইনঅর্গানিক কেমিস্ট্রির বিভিন্ন পার্ট যেগুলো আছে, বিশেষ করে পর্যায় সারণী, সেই অধ্যায়টা পড়তে গিয়ে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। এই জন্যে এই চ্যাপ্টারটা পড়ার সঙ্গে সঙ্গে এবং এই অংশটা পড়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস গুরুত্ব রাখতে হবে সকলকে, সেটা একদম অ্যাটমিক সংখ্যা 1 থেকে একদম 30 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে আপ টু জিঙ্ক পর্যন্ত এই 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস লেখা জানতে হবে এবং সেই সঙ্গে ইলেকট্রন বিন্যাসটা মনে রাখতে হবে। এই ইলেকট্রন বিন্যাস লেখার জন্য কতগুলো তথ্য রয়েছে, সেই তথ্যগুলো বা থিওরির ওপর ভিত্তি করে আমরা ইলেকট্রন বিন্যাস কোনো একটা মৌলের লিখি। সেই তথ্যগুলোর মধ্যে প্রথমেই আমরা আজকে আলোচনা করছি কোয়ান্টাম নাম্বার, তারপর আসবে পাউলির অপবর্জ্য নীতি, হোন্ড মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল অ্যান্ড আব্বাউ প্রিন্সিপাল। এই কটা নীতি খুব ভালো করে পড়তে হবে, বুঝতে হবে এবং তার উপর ভিত্তি করে আমরা ইলেকট্রন বিন্যাস লিখতে পারবো। এবং সব শেষে পার্টে আমরা আলোচনা করব কিভাবে বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা লিখতে পারি, সেই ইলেকট্রন বিন্যাস লিখব কিভাবে সেটাকেও দেখানো হবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আসছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কী জিনিস? কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা একটা ইলেকট্রনকে প্রকৃতি সঠিকভাবে বর্ণনা করতে পারি, যে ইলেকট্রনটা ঠিক পরমাণুর তো অনেক ইলেকট্রন নিয়ে গঠিত, সেই ইলেকট্রনগুলোর মধ্যে ঠিক একটা ইলেকট্রন একটা পরমাণুর মধ্যে বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রনগুলো, সেই ঘুরে বেড়ানো কক্ষপথগুলোর মধ্যে একটা ইলেকট্রনকে আমরা ঠিক কোন জায়গাটায় গেলে পাবো, একটা নির্দিষ্ট ইলেকট্রনকে, সেটা তার কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা জানতে পারি। কোয়ান্টাম সংখ্যাটা অনেকটা ব্যবহার করা হয়, যেমন আমরা আমাদের অ্যাড্রেস লেখার সময় যে পোস্ট অফিসের পিনকোড লিখি, যে কতগুলো নাম্বার পিনকোড, তার সঙ্গে কোয়ান্টাম সংখ্যাকে আমরা তুলনা করতে পারি। পিনকোডে যে নাম্বার লেখা হয়, সেই নাম্বারগুলো প্রত্যেকটা সংখ্যা বিভিন্ন মানে বহন করে। কোনো সংখ্যা দ্বারা আমরা কোন রাজ্যে বসবাস করি সেটা বোঝায়, কোনো সংখ্যাটা দ্বারা কোন জেলা, কোন শহর, কোথায় বিভিন্ন নাম্বারগুলো রয়েছে, সেই নাম্বার দ্বারা বিভিন্ন জায়গাকে ডিনোট করা হয়। একই রকমভাবে কোয়ান্টাম সংখ্যা এর দ্বারা একটা ইলেকট্রন কক্ষপথের ঠিক কোন জায়গায় অবস্থান করছে সেটাকে আমরা সহজে জানতে পারি। বইয়ের ভাষায় যদি বলতে হয় কোয়ান্টাম সংখ্যা কী জিনিস, বলছে পরমাণুতে ঘূর্ণায়মান যে কোনো একটি ইলেকট্রনের প্রকৃতি সঠিকভাবে বর্ণনা করার জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক সংখ্যার প্রয়োজন হয়, সেই সংখ্যাগুলোকেই কোয়ান্টাম সংখ্যা বলে। তো এটা বোঝা গেল কোয়ান্টাম সংখ্যা কী জিনিস, যে ইলেকট্রনগুলোর প্রকৃতি, একটা ইলেকট্রনের প্রকৃতি এবং বর্ণনা করার জন্য যে নির্দিষ্ট সংখ্যক সংখ্যা রয়েছে, সেই সংখ্যাগুলোকেই আমরা বলছি কোয়ান্টাম সংখ্যা। পরমাণুর ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে বর্ণনা করার জন্য মোট 4টি কোয়ান্টাম সংখ্যা আছে। তাহলে কতগুলো কোয়ান্টাম সংখ্যা আছে? 4টি কোয়ান্টাম সংখ্যা আছে। সেগুলো কি দেখে নেওয়া যাক। প্রথমে আসছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে। দ্বিতীয় আসছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে সাবসিডারি বা অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার বলা হয়। তৃতীয় আসছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এবং চতুর্থ যেটা আসছে সেটা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এক নজরে খুব সংক্ষেপে আমরা এই 4টে কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে পড়ে নিই। প্রথমে আসছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা কী জিনিস? মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এন, ইংরেজিতে যে স্মল এন লেখা হয়, সেই স্মল এন লেটার দ্বারা আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করি। কোয়ান্টাম সংখ্যার মান সর্বদা ধনাত্মক পূর্ণ সংখ্যার হয়।
এই কোয়ান্টাম সংখ্যার মান সর্বদা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। এন এর মান কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এইভাবে ক্রমশ চলতে থাকে। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা এটা আসলে কি ধরনের কাজ করছে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মধ্যে? ইলেকট্রন বিন্যাসের মধ্যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যে কাজটা করছে সেটা হচ্ছে, আমরা যেমন কোনো একটা এলাকার মধ্যে বসবাস করছি বা কোনো একটা জেলার মধ্যে বসবাস করছি, সেই জেলাটাকে যে কোড দ্বারা পিন কোডে ডিনোট করা হয়, এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা সেই পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সেই ইলেকট্রনটা কোন মুখ্য শক্তি স্তরে রয়েছে, অর্থাৎ কোন এলাকায় রয়েছে, সেইটাকে আমরা এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানতে পারি, যেটাকে কি বললাম, স্মল এন দিয়ে ডিনোট করা হয়, যার মান সর্বদা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, যেগুলো হচ্ছে 1, 2, 3, 4 এরকম। আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, কী পড়ে এসেছি, বিভিন্ন কক্ষপথ, যেমন কে, এল, এম, এই কক্ষপথগুলো সম্বন্ধে পড়ে এসেছি। তো সেই কে কক্ষপথ কে কক্ষপথ কে কক্ষপথের জন্য এন এর মানটা হয় হচ্ছে 1। একই রকমভাবে এল কক্ষপথ, তার জন্য এন এর মান হয় 2, এবং এম কক্ষপথ, তার জন্য এন এর মান হয় 3। একই রকমভাবে যদি এন কক্ষপথে যাই, সেই ক্ষেত্রে স্মল এন এর মান হবে 4। এইভাবে ক্রমশ চলতে থাকবে। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার কি তাৎপর্য কি? বলছে পরমাণুর মুখ্য শক্তি স্তর সম্বন্ধে ধারণা পাওয়া যায়। আগেই বললাম যে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা মুখ্য শক্তি স্তর, অর্থাৎ কোন কক্ষপথ বা মুখ্য কোন শক্তি স্তর, যেটা বোর পরমাণু মডেলে আমরা পড়ে এসেছি যে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তির কক্ষপথে আবর্তন করে নিউক্লিয়াসের চারদিকে, তো সেই কক্ষপথগুলোকেই তো শক্তি স্তর বলা হচ্ছে। সেই শক্তি স্তর সম্বন্ধে আমরা এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে ধারণা পাচ্ছি। কক্ষপথের আকার সম্পর্কে ধারণা পাচ্ছি, অবশ্যই ধারণা পাবো। এইটা যদি নিউক্লিয়াস হয়, একে যদি কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো যদি আবর্তন করে, তাহলে ইলেকট্রন যদি একটা এই কক্ষপথে থাকে, তাহলে আমরা অবভিয়াসলি এখান থেকে এই কক্ষপথটার দূরত্ব, অর্থাৎ কোন মুখ্য শক্তি স্তরে রয়েছে ইলেকট্রনটা, সর্বশেষ ইলেকট্রন যে মুখ্য শক্তি স্তরে থাকবে, যদি 4 নম্বর মুখ্য শক্তি স্তরে থাকে, সেখান থেকে একটা বোরের রেডিয়াস সূত্র রয়েছে, পরমাণুর রেডিয়াস বের করার একটা সূত্র রয়েছে, সেই ফর্মুলার মধ্যে বসিয়ে দিয়ে এনের ভ্যালুটা বসিয়ে দিলে পারে আমরা সহজেই সেখান থেকে পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো বা পরমাণুর কক্ষপথের আকার সম্বন্ধে ধারণা পাবো। এছাড়া কি পাচ্ছি, মুখ্য শক্তি স্তর থেকে একটা মুখ্য শক্তি স্তরের মধ্যে কতগুলো কক্ষক আছে, অর্থাৎ কতগুলো ঘর আছে, মুখ্য শক্তি স্তরের মধ্যে কতগুলো ঘর রয়েছে, সেই সম্বন্ধে আমরা ধারণা পেতে পারি। এই মুখ্য শক্তি স্তর থেকে আমরা তার মধ্যে কতগুলো ঘর রয়েছে বা কতগুলো বাড়ি রয়েছে, কক্ষক মিন্স বাড়ি, কতগুলো বাড়ি রয়েছে সেটা আমরা জানতে পারবো। কিভাবে জানবো? যদি আমরা মনে করি যে কে কক্ষপথটা নিই, কে কক্ষপথের মধ্যে যদি কটা কক্ষক আছে, মানে কটা উপকক্ষক আছে বা উপশক্তি স্তর রয়েছে কে এর ভেতর, সেটা জয়েন করতে গেলে কি হবে, এখানে এন স্কোয়ার, এন এর মান কত 1, তাহলে 1 স্কোয়ার মিনস 1, তার মানে কে কক্ষের মধ্যে একটাই কক্ষপথ রয়েছে, একটাই ঘর রয়েছে, সরি। যদি আমরা এম কক্ষের ক্ষেত্রে বের করতে যাই, এম কক্ষের ক্ষেত্রে তাহলে কত হবে, 3 স্কোয়ার হবে, অর্থাৎ 3 স্কোয়ার মানে 9, অর্থাৎ 9টি ওখানে ঘর রয়েছে বা উপশক্তি স্তর রয়েছে। একই রকমভাবে মুখ্য শক্তি স্তরের এই থেকে আমরা ইলেকট্রন, সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে সেটা জানতে পারবো। যদি কে কক্ষ ক্ষেত্রে দেখি, কে কক্ষের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এখানে 2n স্কোয়ার, অর্থাৎ কি 2টো ইলেকট্রন থাকতে পারে কে কক্ষে সর্বোচ্চ। এল কক্ষে কটা থাকতে পারবে সর্বোচ্চ, এন এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8টা ইলেকট্রন থাকতে পারে। একই রকমভাবে এম কক্ষপথে যদি দেখি, তাহলে সেখানে হয়ে যাবে কটা, 9 দুগুণে 18টা। একই রকমভাবে এন কক্ষপথের জন্য যদি দেখি, তাহলে সেখানে হয়ে যাবে 4 স্কোয়ার হচ্ছে 16, 16 ইন্টু 2 হচ্ছে 32, এটা আসবে 32 হয়ে যাবে। তো এইভাবে আমরা বিভিন্ন মুখ্য শক্তি স্তরে কতগুলো সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে সেটা সম্বন্ধে আমরা ধারণা পাই মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে। এবার আসছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যাকে কী দ্বারা, ইংরেজিতে যে স্মল এল লেটার, এই লেটারের সাহায্যে গৌণ কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি। এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এনের যে কোনো মান, এর জন্য এই গৌণ কোয়ান্টাম সংখ্যার মান হয় একেবারে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত যত মান সম্ভব ততগুলো মান
হয়। যেমন আমরা যদি নিই n ইজিক্যাল টু n ইজিক্যাল টু 1 যদি নিই, অর্থাৎ কে কক্ষপথের ক্ষেত্রে যদি বের করতে যাই, তাহলে সেক্ষেত্রে এলের মান যেটা আসবে সেটা আসবে কেবলমাত্র 0, কারণ n মাইনাস 1 ইজিক্যাল টু 0, আর এমনি 0 হয়, তাই মানে একটা মান পাবো। একই রকমভাবে যদি আমরা m কক্ষপথের ক্ষেত্রে বের করতে যাই, সেক্ষেত্রে n এর ভ্যালু হয় হচ্ছে 2, n এর ভ্যালু 2 হলে পারে l এর ভ্যালু আমরা পাবো কি 0 পাবো, 1 পাবো, এই দুটো পাবো ভ্যালু। একই রকমভাবে সরি একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এটা m কক্ষপথ নিলে পারে n এর ভ্যালু হচ্ছে 3 হবে, 3 হলে পারে আমরা এখানে 3 হচ্ছে n এর ভ্যালু 3, n এর ভ্যালু 3 হলে পারে আমরা এখানে তিনটে মান পাবো, একটা 0 পাবো, 1 পাবো অ্যান্ড 2 পাবো। যদি আমরা এর ক্ষেত্রে বের করি, এল কক্ষপথের ক্ষেত্রে বের করি, সেই ক্ষেত্রে n ইজিক্যাল টু 2 হবে, তাহলে এল এর ভ্যালুগুলো যেটা বেরোবে সেটা হচ্ছে 0 বেরোবে, 1 আসবে, দুখানা মান পাবো। এইভাবে হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যার কিছু তাৎপর্য আছে কি? গৌণ কোয়ান্টাম সংখ্যার যে তাৎপর্য রয়েছে সেটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যাটার সাহায্যে আমরা তার বিভিন্ন যে কক্ষকগুলোর কথা বললাম, অর্থাৎ শক্তি স্তর বা উপকক্ষকের কথা বললাম, বা যে ঘর বললাম, বাড়ির কথা বললাম, সেই বাড়িগুলো সম্বন্ধে আমরা এখানে ধারণা পাই। অর্থাৎ ইলেকট্রনগুলো যে বাড়িতে রয়েছে সেটাকেই আমরা কক্ষক বলছি। সেই বাড়িগুলো কীরকম দেখতে সেটা জানতে পারবো গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। সেই বাড়িগুলো যে ইলেকট্রন যে বাড়িগুলো থাকে, সেই বাড়িগুলোকে আমরা মোটামুটি 4টে ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে এস, পি, ডি এবং এফ। আমাদের এলাকায় যেমন আমরা দেখতে পাই যে কোনো বাড়ি আছে 2 তলা, 3 তলা, 4 তলা, আবার কোনো বাড়ি আছে মাটির বাড়ি। ঠিক সেই রকমভাবেই আমরা ইলেকট্রনের বাড়িগুলোকে আমরা ভাগ করতে পারি। সেই প্রত্যেকটা ভাগের জন্য, প্রত্যেকটা বাড়ির জন্য একটা নির্দিষ্ট নাম্বার আছে। সেই নাম্বারগুলো কি? যদি এলের মানটা 0 হয়, সেই ক্ষেত্রে ইলেকট্রনের যে বাড়িটা হয় সেই বাড়িটার হচ্ছে এস এর মতন আকৃতি, এস, সেই বাড়িটাকে আমরা বলবো এস, সেই বাড়িটার নাম হচ্ছে এস বা এস কক্ষক। যদি এল এর মান 1 হয় তাহলে যে বাড়িটা হয় সেই বাড়িটা হবে পি। যদি এল এর মান 2 হয় তাহলে যে বাড়িটা সেটা হচ্ছে ডি। আর এল এর মান যদি 3 হয় তাহলে যে বাড়িটা হয় সেটা হচ্ছে এফ। একই রকমভাবে আমরা যেমন দেখি যে আমাদের এদিকে কোনো বাড়ি হচ্ছে 1 তলা বাড়ি, 2 তলা বাড়ি থেকে আমরা কি বুঝতে পারি যে বাড়িটার আর্থিক অবস্থা কেমন, বাড়ির আকৃতি দেখে তার বাড়ির আর্থিক অবস্থা আমরা জানতে পারি। একই রকমভাবে এই উপকক্ষগুলোর ক্ষেত্রে, ইলেকট্রনের ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রেও ঠিক শক্তি স্তর সম্বন্ধে আমরা ধারণা পাবো, বা কোন কক্ষটা কত শক্তি রয়েছে সেটা আমরা এই ঠিক একই রকমভাবে বাড়ি দেখে বুঝতে পারবো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শক্তির স্তরের মান বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা কক্ষের ক্ষেত্রে। এস কক্ষ তার হচ্ছে শক্তি সব থেকে কম, অর্থাৎ আমরা বলতে পারি এস বাড়িতে যে থাকে তারা হচ্ছে খুব গরিব মানুষ। একই রকমভাবে এফ বাড়িতে যারা থাকে তারা হচ্ছে খুব বড় লোক। সেই জন্য এফের এখানে আমরা দেখতে পাচ্ছি এফের সব থেকে বেশি, অর্থাৎ এসের শক্তি সব থেকে কম, এফের শক্তি সব থেকে বেশি, অর্থাৎ এফ হচ্ছে সব থেকে শক্তির দিক থেকে বড় লোক, আর এস হচ্ছে শক্তির দিক থেকে সব থেকে গরিব। এইভাবে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা ইলেকট্রনের যে বাড়িতে থাকে সেই বাড়ি সম্বন্ধে ধারণা করতে পারি। এরপর আসছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা ইংরেজিতে স্মল এম এর দ্বারা ডিনোট করি। এই এম এর মানটা নির্ভর করে এল এর মানের ওপর। কিভাবে নির্ভর করছে? এল এর মান, এম এর মানটা পাবো আমরা যখন, সেই মানটা হচ্ছে মাইনাস এল থেকে শুরু করে মাইনাস এল, 0, প্লাস এল। অর্থাৎ মাইনাস এল থেকে শুরু হচ্ছে, তা থেকে শুরু হয়ে 0-এ আসবে পরপর মান এসে, তারপর 0 থেকে আবার প্লাস এল পর্যন্ত হবে। যেমন যদি আমরা একটা উদাহরণ সাপেক্ষে নিয়ে নিই যে এল এর ভ্যালুটা নিলাম 1 বা 1, এল এর ভ্যালুটা নিলাম 1, এল এর ভ্যালু যদি 1 নিই, সেই ক্ষেত্রে এম এর মান যেগুলো আমরা পাবো সেগুলো কি পাবো? +1, 0,
অ্যান্ড -1। একই রকমভাবে আমরা যদি এল এর ভ্যালুটা 2 নিই, সেক্ষেত্রে আমরা এম এর মান কী পাবো? পাবো যেটা সেটা +2, +1, 0, -1 আর হচ্ছে -2। এইভাবে আমরা পাবো এল এর ভ্যালু। এম এর ভ্যালু, এম এর ভ্যালু থেকে আমরা কি করতে পারি? এম এর ভ্যালুটা এই জন্যই লাগে যে কক্ষকগুলোর ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশ পাওয়া যায় সম্পর্কে আমরা ধারণা করতে পারি। অর্থাৎ কক্ষক মিন্স, কক্ষক কাকে বলছি? কক্ষ বলতে আমরা বুঝছি ইলেকট্রনগুলো যে কক্ষপথে, যেটার পথে পরিভ্রমণ করছে নিউক্লিয়াসের চারদিকে, তাকে আমরা কক্ষ বলছি। আর কক্ষক বা উপকক্ষ সেটা হচ্ছে ওই কক্ষপথের মধ্যে সেই নির্দিষ্ট জায়গা, যেই জায়গাটায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, তাকেই বলা হচ্ছে কক্ষক। এইবার এই কক্ষকটার শেপ কীরকম হবে, সেটা দেখতে কীরকম? আমরা তো বাড়ি বললাম, সেই বাড়িটা কীরকম দেখতে এবং সেই বাড়ির মধ্যে কতগুলো করে ঘর আছে, একটা ঘর আছে না দুটো ঘর আছে না তিনটে ঘর আছে, সেই বাড়িগুলোর ভেতর ঘরের সংখ্যা, সেটাকে আমরা জানতে পারছি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। যেমন আমরা যদি এ কক্ষপথটা দেখি, পি কক্ষপথ আমরা পড়েছি যে পি কক্ষপথের ক্ষেত্রে এল এর ভ্যালু কত পেয়েছি? এল এর ভ্যালু যদি 1 হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলছি? পি কক্ষক। পি কক্ষকের জন্য এল এর ভ্যালু 1। তাহলে পি কক্ষকের ভেতর কতগুলো ঘর আছে যদি আমরা বের করতে হয়, তাহলে আমরা দেখব কি এই এল = 1 এর জন্য এম এর ভ্যালু কটা হচ্ছে? +1 হচ্ছে, 0 হচ্ছে আর -1 হচ্ছে। তাহলে আমরা কটা পাচ্ছি? একটা, দুটো, তিনটে পি উপকক্ষের মধ্যে তিনটে ঘর রয়েছে, যেগুলোকে আমরা কি বলছি? একটাকে বলছি পিএক্স, একটাকে পিওয়াই, একটাকে পিজেড বলে আমরা নির্দেশ করছি। পরে এসে আমরা দেখব যে পি কক্ষকের মধ্যে কটা ঘর আছে, ডি কক্ষের মধ্যে কটা ঘর আছে, এফ কক্ষের মধ্যে কটা ঘর আছে, এস এর মধ্যে কটা ঘর আছে, সেগুলো আমরা পরে আসছি। এরপর আসছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এস দ্বারা প্রকাশ করি। স্মল এস দ্বারা আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করি। এম এর প্রতিটি মানের জন্য এস এর দুটো মান থাকে। এম এর যে মান যাই হোক না কেন, সেই এম এর প্রতিটা মানের জন্য এস এর দুটো মান থাকে, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। এই দুটো মান থাকে এস এর। এটাই হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এবার বিভিন্ন কক্ষের আকৃতি সম্বন্ধে আমরা জানব। সেটা জানতে গেলে পারে আগে আমাদের দেখতে হবে যে কোন কক্ষের মধ্যে কতগুলো করে ঘর রয়েছে, বা সেটা জানার জন্য আগে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য আমার কিছুক্ষণ আগে যে পড়ে এসেছি গৌণ কোয়ান্টাম সংখ্যা, সেখানে আমরা একটা চার্ট লিখেছিলাম। সেই চার্টটা কী ছিল? এস এর জন্য এল এর ভ্যালু লিখেছিলাম 0, এল এর ভ্যালু এটা, এস এর জন্য এল এর ভ্যালু লিখেছিলাম 0, পি এর জন্য লিখেছিলাম 1, ডি এর জন্য লিখেছিলাম 2 অ্যান্ড এফ এর জন্য আমরা লিখেছিলাম হচ্ছে 3। এই হচ্ছে চারটে মান মনে রাখতে হবে যদি আমাকে বের করতে হয়। এবার এই আমি আগেই বলে এলাম যে একটা কক্ষকের মধ্যে কটা ঘর আছে সেটা আমরা ডিনোট করি কিসের সাহায্যে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারি ঘর সংখ্যা কত। এবার এম এর মান কিসের ওপর নির্ভর করে? এম এর মান নির্ভর করে এল এর ভ্যালুর ওপর। কোথা থেকে? এল এর ভ্যালু প্লাস থেকে এল এর ভ্যালু মাইনাস পর্যন্ত ইনক্লুডিং 0, এই জায়গাটার মধ্যে নির্ভর করে। এবার আমি যদি এস কক্ষের মধ্যে কটা ঘর আছে জানতে হয়, তাহলে আমাকে এল এর ভ্যালু জানতে হবে। এস এর এল এর ভ্যালু কত? 0। তাহলে 0 ভ্যালুর জন্য এম এর মান কী হবে? এম এর মান অবভিয়াসলি 0 হবে। এত আর কোনো মান নেই, 0 পজিটিভও হয় না নেগেটিভও হয় না, পজিটিভ 0 বা নেগেটিভ 0 হয় না, মানটা হয় এম এর মানটা 0 হয়। এম এর মান যদি 0 হয়, তাহলে 0 হলে পরে আমরা কি পাবো? একটাই মাত্র ঘর পাবো, যেটাকে আমরা ইলেকট্রন বিন্যাসের দেখব এরকম একটা বক্স করে দেখানো হচ্ছে। এটা হচ্ছে এস কক্ষক। এস কক্ষকটা দেখতে কীরকম হয়? বলের মতন দেখতে হয়, অর্থাৎ ওই বলটার মধ্যেই হচ্ছে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। এস এর আকৃতি হয় হচ্ছে গোলাকার। এটা গেল এস কক্ষপথ। এবার যদি আমরা পি কক্ষপথ নিয়ে আলোচনা করি, পি কক্ষপথের ক্ষেত্রে যদি যাই, পি এর ক্ষেত্রে আমরা কি পেয়েছি? এল এর মান পেয়েছি 1। তাহলে এল এর মান 1 এর জন্য এম এর মান কি পেয়েছি? পাচ্ছি হচ্ছে +1, 0
আর হচ্ছে -1, অর্থাৎ আমরা তিনটে মান পাচ্ছি। এর মান তিনটে পাওয়ার অর্থই হচ্ছে পি হচ্ছে তিনটে ঘর রয়েছে পি কক্ষের মধ্যে, অর্থাৎ এটাকে আমরা যখন দেখাবো তখন এইভাবে দেখাবো, তিনটে ঘর, এরম তিনটে ঘর দেখাবো, যেটাকে বলছি কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম পি এক্স, পি ওয়াই অ্যান্ড পি জেড দ্বারা আমরা দেখেছি। এরপর কিছুক্ষণ পর আমরা ছবি দেখাচ্ছি। এইভাবে হচ্ছে পি কক্ষকটা রয়েছে। পি কক্ষকের আকৃতি কী হয়? ডাম্বেল আকৃতি হয়, অনেকটা এই রকম হয়। এটা হচ্ছে ডাম্বেল আকৃতি, এরকম দেখতে ডাম্বেলের মতন, যার একদিকটা হচ্ছে পজিটিভ লোব, একদিকটা হচ্ছে নেগেটিভ লোব। এইভাবে পি আকৃতিটা পি এর দেখতে হয়। নেক্সট আসছে ডি। ডি কক্ষকের ক্ষেত্রে আমরা কি পেয়েছি? এল এর মানটা কত বলেছি? 2 হয়। একই রকমভাবে আমরা এম এর মান কত পাবো? তাহলে +2 পাবো, +1 পাবো, 0 পাবো, -1 পাবো আর -2 পাবো, অর্থাৎ 5টা মান পাচ্ছি। অর্থাৎ ডি কক্ষের ক্ষেত্রে আমরা দেখব, যদি আমরা বই টয়ে দেখে থাকি, এরকম 5টা বক্স করা আছে, এটা হচ্ছে ডি কক্ষক। ডি কক্ষকেরও আকৃতি ডাম্বেল আকৃতি হয়, সেটার কক্ষগুলোর ছবিও দেখাচ্ছি। নেক্সট আসছে এফ। এফ এর জন্য আমরা এন এর ভ্যালু পাচ্ছি কত? এন নয়, এটা হবে হচ্ছে এল এর ভ্যালু। এল এর ভ্যালু কী পেয়েছি? হচ্ছে 3। 3 পেলে পারে এম এর ভ্যালু কী পাবো? এম এর ভ্যালু তাড়াতাড়ি পেলে ভ্যালু 3 পাবো, 2 পাবো, +2, +1, 0, -1, -2 অ্যান্ড -3, অর্থাৎ আমরা এখানে টোটাল 7টা ভ্যালু পাচ্ছি। অর্থাৎ এফ কক্ষের হচ্ছে টোটাল 7খানা বক্স হবে। এইভাবে 7টা বক্স হবে, 2, 3, 4, 5, 6 অ্যান্ড 7, এইভাবে 7খানা বক্স হবে, অর্থাৎ 7খানা ঘর রয়েছে এফ কক্ষের মধ্যে। এবার আমরা দেখে নিই এস কক্ষটা কীরকম দেখতে। এই যে চলে এসছে, এটা এস কক্ষক। আমি বললাম আগেই, এস কক্ষকটা হচ্ছে একটা বলের মতন দেখতে, গোলাকৃতি হয়। এটা হচ্ছে এস কক্ষক। এর কোনো দিক নির্দেশক নেই, কারণ একটা বল যদি আমরা নিই, সেই বলটার তো কোনো নির্দিষ্ট দিক থাকে না, সব দিক থেকেই সেটা সমান, অর্থাৎ গোলক বা একটা ফুটবলের মতন ওরকম দেখতে এস কক্ষকটা। এরপর আসছে পি কক্ষক। এগুলো হচ্ছে পি কক্ষক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হলুদ কালার, একটা কালার, দুটো কালার দেওয়া আছে। এই দুটো কালার দেওয়ার অর্থ হচ্ছে, আমরা জানি একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসগুলো সম্বন্ধে আমরা জানি, এক্স অ্যাক্সিসের একদিক পজিটিভ একদিক নেগেটিভ হয়। এখানে ঠিক একই রকমভাবে একদিকটা পজিটিভ লোব একদিকে নেগেটিভ লোব, সেটাকে ডিনোট করা হয়েছে। অর্থাৎ এই অংশগুলোর মধ্যে যে কালারিং অংশগুলো দেখতে পাচ্ছি অ্যাক্সিসের ওপর, এই জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সেই অংশটাকেই বলা হচ্ছে কক্ষক বা ঘর। এইটা ঘর। যখন সেটা এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে তখন তাকে পি এক্স বলছি, যখন জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে তখন তাকে পি জেড বলছি, যখন ওয়াই অ্যাক্সিস বরাবর থাকছে তখন তাকে আমরা বলছি পি ওয়াই। এরপর আমরা দেখে নিই ডি। ডি উপকক্ষকটা, সেটাও ডি উপকক্ষ, তার মধ্যে যে ঘরগুলো রয়েছে, 5টা ঘর বলেছিলাম, সেই 5টা ঘরের আকৃতি কীরকম সেটা এই নীল যেটা রয়েছে ছবি ওপরে, সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে সব ডি কক্ষের জন্য রয়েছে, এগুলো সব ডি কক্ষকের ছবি রয়েছে। এগুলো হচ্ছে ডি, এখানে হচ্ছে 5টা ডি কক্ষক রয়েছে। একই রকমভাবে এফ কক্ষক, এখানে 7খানা এফ কক্ষক, তার ছবি। এফের ভেতরে যে 7খানা এফ কক্ষকের ভেতর যে 7খানা ঘর রয়েছে, সেই ঘরগুলোর আকৃতি কীরূপ হবে সেটা হচ্ছে এখানে এই ছবিটার মাধ্যমে দেখানো হয়েছে।